আজকের ভিডিওতে আমরা গ্রুপ টু যেসব এলিমেন্টগুলো আছে সেই সব এলিমেন্টসগুলোর আমরা বিভিন্ন পিরিয়ডিক প্রপার্টিগুলো এক্সপ্লানেশনগুলো পড়বো। ঠিক আছে। এছাড়া তারা বিভিন্ন মৌল বা যৌগের সঙ্গে কেমন বিক্রিয়া করে, তাদের কম্পাউন্ডগুলো যেসব আছে তাদের স্টেবিলিটিগুলো কেমন হবে সেগুলো আমরা দেখবো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে গ্রুপ টু ব্লক এলিমেন্টসে কোন কোন মৌলগুলো আছে। দেখো, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম, এইসব মৌলগুলো আছে তোমার গ্রুপ টু। ঠিক আছে, পজিশনের গ্রুপ টু ব্লক এলিমেন্টে। এখন বেরিলিয়ামের পারমাণবিক পরমাণুর সংখ্যা বা পরমাণুর ক্রমাঙ্ক যদি তুমি জানো, তাহলে তুমি অটোমেটিক্যালি প্রত্যেকটা যেসব অন্যান্য এলিমেন্টগুলো আছে গ্রুপ টু ব্লকে তাদের কিন্তু তুমি পারমাণবিক ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা এগুলো কিন্তু তুমি জানতে পারবে। তো বেরিলিয়াম মানে কত, এর পারমাণবিক সংখ্যা 4, তাই তো? এর যদি 4 হয়, দেখো তাহলে বেরিলিয়াম থেকে ম্যাগনেসিয়াম এখান থেকে ডিফারেন্সটা হচ্ছে 8, তাহলে 8 আর 4 12 হবে। এখান থেকে আবার 8, যেমনটা আমরা গ্রুপ 1 ব্লকে পড়েছিলাম। প্রথম দুটোর ডিফারেন্স 8, তারপরে 18, তারপরে আবার 18, তারপরে হচ্ছে 32। ঠিক আছে, তো 8 8 18 18 আর 32 এগুলো হচ্ছে তোমার পরমাণুর ক্রমাঙ্কর মধ্যে গ্যাপ। তো এদের ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, দেখো 1s2 2s2, সেটা আমরা জানি। তো 1s2 কার ইলেকট্রনিক কনফিগারেশন, হিলিয়ামে, তাহলে হিলিয়াম 2s2। হিলিয়ামের পরে কে আছে গ্রুপ 18-এ, নিয়ন, নিয়নের কত 10, তারপরে তাহলে এই 10 পর্যন্ত, তারপরে 3s2। তোমরা ডিফারেন্সটা লক্ষ্য করো, এখানে 2s, শেষ কক্ষ কত ছিল 2s, দুটো ইলেকট্রন, এখানে 3s। সিমিলারলি এখানে 4s হবে, তাহলে এখানে 18 পর্যন্ত যাবে 20, তাহলে 18 পর্যন্ত হচ্ছে আমাদের আর্গন, 18 4s2। সিমিলারলি এখানে কি হবে, এখানে হচ্ছে দেখো 36 পর্যন্ত, তার মানে ক্রিপ্টন, তাই তো? তাহলে ক্রিপ্টন 5s2। সিমিলারলি জেনন 6s2, আর এখানে কি হবে রেডন 7s2। তাহলে এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন গ্রুপ টু ব্লক এলিমেন্টস গুলোর। এখন আমাদের দেখা যাচ্ছে বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা জানি। তো আমরা ম্যাগনেসিয়াম বলো কিংবা যে কোনো এলিমেন্টের কিন্তু বাইরের কক্ষের ইলেকট্রন বিন্যাস আমরা ইজিলি লিখতে পারবো। একটা কি, একটা শেল বাড়িয়ে দিয়ে 2s যদি থাকে শেষ কক্ষক, তাহলে এখানে 3s হবে, সিমিলারলি 4s হবে। তো এগুলো আমরা দেখলাম যে এগুলো হচ্ছে গ্রুপ টু ব্লক এলিমেন্টস এবং এদের কারা কারা এই এলিমেন্টস এর মধ্যে থাকে। তো এবার দেখবো যে কিছু এই যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদের প্রকৃতিতে এরা কেমন ভাবে অবস্থান করে সেটা আমরা একটু দেখবো। দেখো, এদের বলছে নিম্ন আয়নায়ন এনথালপি। নিম্ন আয়নায়ন এনথালপি মানে কি, এদের আয়নায়ন এনথালপি মানে কি, যে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন, দেখো আমি একবার বলে দিচ্ছি, আয়নায়ন এনথালপি মানে হচ্ছে আয়নায়ন এনথালপি, আর এক নাম কি আয়োনাইজেশন এনার্জিও বলতে পারি আমরা, তাই তো? তার মানে কি, একটা মৌলের সর্ববহিস্থ কক্ষের, মৌলটা গ্যাসিয়াস, ঠিক আছে, এই মৌলটা সর্ববহিস্থ কক্ষ থেকে একটা ইলেকট্রন আমি রিলিজ করব, একটা ইলেকট্রন বের করে দেব। বের করে দিতে আমার যে পরিমাণ শক্তি লাগবে সেই পরিমাণ শক্তিকে আমরা কি বলবো, আয়নাইজেশন এনার্জি। এখন ইলেকট্রন বের করছি মানে এম এর ইলেকট্রন ঘাটতি হবে, তাহলে ঘাটতি হলে প্লাস, কটা ইলেকট্রন বের করছি একটা, তাহলে এম এর মাথায় একটা প্লাস। এখন এই এম প্লাস এই গ্যাসিয়াস স্টেটে আছে, এখান থেকে আর একটা ইলেকট্রন বের করছি, করলে কত হবে, এম, একটা ঘাটতি ছিল এখন দুটো ঘাটতি হয়ে গেছে এম টু প্লাস। তাহলে এই এম থেকে এম প্লাস করছি, এম থেকে আমি এম প্লাস করছি, এখানে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে সেটা হচ্ছে আই ই, মানে আয়নাইজেশন এনার্জি 1, অথবা এর আমরা কি বলতে পারি প্রথম আয়নায়ন এনথালপি বা প্রথম আয়নাইজেশন, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি বা প্রথম আয়নায়ন এনথালপি, প্রথম আয়নায়ন এনথালপি। সিমিলারলি যখন তুমি এম প্লাস থেকে এম টু প্লাস করছো, তাহলে যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো দ্বিতীয় দ্বিতীয় আয়নায়ন, দ্বিতীয় আয়নায়ন, দ্বিতীয় আয়নায়ন এনথালপি। ঠিক আছে, দ্বিতীয় আয়নায়ন এনথালপি বা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। ঠিক আছে, এটা ফার্স্ট আই
ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে, তো এখন কি দেখবো আমরা, এখন আমরা একটা যে কোনো গ্রুপ টু এলিমেন্ট আমরা যদি নিই, দেখা যাচ্ছে আমরা যে কোনো একটা নিলাম, দেখা যাচ্ছে আমরা হিলিয়াম নিলাম, সরি দেখা যাচ্ছে আমরা হিলিয়াম বলছি, বেরিলিয়াম, তারপরে কি আছে বলো, বেরিলিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এরা আছে, তো আমি ম্যাগনেসিয়ামটা নিচ্ছি। তাহলে ম্যাগনেসিয়ামের কত 12, তাহলে নিয়ন পর্যন্ত 10, তারপরে হচ্ছে তোমার কত, দেখো যদি দেখতে চাও তোমরা 1s2, 2s2, 2p6, 3s2, তাই তো? তাহলে এই পর্যন্ত 10, তারপরে কি আছে তোমার 3s2, তাহলে 3s2, তাহলে এখানে যদি একটা ইলেকট্রন বের করতে চাও তাহলে কেমন হবে, নিয়ন 3s এর একটা ইলেকট্রন থাকবে। এখন এখানে যদি তুমি আর একটা ইলেকট্রন বের করো তাহলে নিয়ন 3s এ যে একটা ইলেকট্রন ছিল, এই একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে এখানে নিয়ন 3s 0, মানে 3s এ আর কোনো ইলেকট্রন নেই, এটা চাইলে তুমি নাই দেখাতে পারো। ঠিক আছে, দেখো এবার আমি বিচার করছি যে এই যে ফার্স্ট আই ছিল, ফার্স্ট আই, আর এটা কি হয়েছিল সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি, আর একটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। আমি এখন দেখতে চাই যে ফার্স্ট আইটা বড় না সেকেন্ড আয়োনাইজেশন এনার্জিটা বেশি দিতে হবে। তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি মানে কি, এইটা কেমন ইলেকট্রনিক কনফিগারেশন, দেখো নিয়ন 3s2, মানে এটা ফুল ফিল্ড ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রনিক বা ইলেকট্রন কনফিগারেশন, ফুলফিল ইলেকট্রন কনফিগারেশন, পুরো ভর্তি, মানে কি এটা ভীষণই স্টেবল। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে আমাদের কি দিতে হবে, অনেক বেশি শক্তি দিতে হবে, তাহলে ফার্স্ট আই বেশি। কিন্তু সেকেন্ড আইয়ের ক্ষেত্রে তুমি দেখো এখানে একটা ইলেকট্রন আছে, এই সিস্টেমটা চায় যে একটা ইলেকট্রন বেরিয়ে যাক, বেরিয়ে গেলে নিয়ন নিষ্ক্রিয় ইনার্ট কনফিগারেশন পাবে। দ্যাট ইজ ভেরি স্টেবল মানে কি, এ চায় যে একটা ইলেকট্রন বেরিয়ে যাক, তাহলে যদি সিস্টেম চায় একটা ইলেকট্রন বেরিয়ে যাক, তাহলে আমাদের আয়নাইজেশনের জন্য কি দিতে হবে, কম দিতে হবে। তাহলে ফার্স্ট আই গ্রুপ টু ব্লক এলিমেন্ট গুলোর প্রথম আয়নাইজেশন এনার্জি কি, দ্বিতীয় আয়নাইজেশন এনার্জির থেকে অলওয়েজ বেশি। ওই জন্য বলেছি এখানে দেখো, তাহলে কি হচ্ছে, দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি কম এবং প্রথম ফার্স্ট আই হচ্ছে বেশি। এখন আমরা যেটা পড়ছিলাম দেখো, এখানে বলছে নিম্ন আয়নন এনথালপি। তাহলে নিম্ন আয়নন এনথালপি মানে কি, নিম্ন আয়নন এনথালপি মানে হচ্ছে এই যে অ্যাকচুয়ালি দ্বিতীয় আয়নন এনথালপির কথা বলেছে। ঠিক আছে, নিম্ন আয়নন এনথালপি এবং উচ্চ তড়িৎ-ধনাত্মক ধর্ম। তো উচ্চ তড়িৎ-ধনাত্মক ধর্ম মানে কি, এই প্রত্যেকটা এলিমেন্ট এম সহজে M2+ হয়ে যায়। কেন, এগুলো আমরা ডিটেলসে এক্সপ্লানেশন দেব। ঠিক আছে, এরা হচ্ছে অত্যাধিক সক্রিয়, তাই এদেরও যেমন গ্রুপ 1 ব্লক এলিমেন্ট গুলো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এরা সহজেই রিয়াক্ট করে যায়। সিমিলারলি কি হচ্ছে, আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোও কিন্তু পরিবেশে সহজে রিয়াক্ট করে যাচ্ছে। এখন বেরিলিয়াম যদি ভূত্বকে পাওয়ার প্রাচুর্যতা আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে 51তম স্থানে অবস্থান করে, এবং সিলিকেট রূপে বেরিল, তার দেখো ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এবং ফেনাসাইট রূপে আমরা সামান্য পরিমাণ বেরিলিয়াম আমরা কিন্তু পাই। ঠিক আছে, তাহলে বেরিলিয়াম পাচ্ছি কি রূপে, বেরিল আর ফেনাসাইট। যদি আমরা ম্যাগনেসিয়াম দেখি, তাহলে ম্যাগনেসিয়ামকে আমরা অনেক বেশি পরিমাণে পাই ষষ্ঠ। কেমন ভাবে, একটা দেখো ম্যাগনেসাইট MgCO3, ডলোমাইট MgCO3 এবং CaCO3। ঠিক আছে, ক্যালসিয়ামের স্থান হচ্ছে পঞ্চম, ক্যালসিয়ামকেও আমরা ভালোই পাই। ক্যালসিয়ামের যেখান থেকে পাই সোর্স হচ্ছে একটা লাইমস্টোন CaCO3, ক্যালসিয়াম কার্বনেট। এছাড়াও ক্যালসিয়ামের অন্যান্য খনিজগুলো হলো ফ্লুরাইড, জিপসাম এবং অ্যানহাইড্রাইট। জিপসামের দেখো কেমিক্যাল ফর্মুলাটা একটু দেখে রাখবে, CaSO4, ক্যালসিয়াম সালফেট, 2 অণু জল, 2H2O। ঠিক আছে, তো আয়নন এনথালপি আমরা এখন দেখলাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইসব যে গ্রুপ 2 ব্লক এলিমেন্ট গুলো আমরা দেখলাম, এদের আমরা পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ডাউন দ্য গ্রুপ শ্রেণী বরাবর কেমন হয় এবং গ্রুপ 1 এর সঙ্গে এর আমরা তুলনা করব। তো আমরা যদি গ্রুপ 1 আর গ্রুপ 2 বিচার করি, তাহলে ব্যাসার্ধ কি হয়, বাম থেকে ডান দিকে পর্যায় সারণীর বাম থেকে ডান দিকে ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পায়। কেন হ্রাস পায় আমরা বলেছি, কারণ বাম থেকে ডান দিকে পরমাণুর সংখ্যা এক এক করে বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যা এক এক করে বাড়ে। ফলে কি হয়, কার্যকারী ধনাত্মক আধান, নিউক্লিয়াসের কার্যকারী ধনাত্মক আধান বাড়ে। একটা নিউক্লিয়াস, এখানে কার্যকারী ধনাত্মক আধান বাড়ছে, সুতরাং নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানবে। এখন নিউক্লিয়াস যদি ইলেকট্রনগুলোকে নিজের দিকে টানে,
নিউক্লিয়াস ছিল এরকম, ইলেকট্রনগুলোকে টেনে টেনে ও আরো কাছে নিয়ে এসছে, তাহলে আকার কমে যাচ্ছে। তাহলে বাম দিক থেকে ডান দিকে আকার বা ব্যাসার্ধ কমে যায়, আর উপর থেকে নিচে কি হয়, বেড়ে যায় ব্যাসার্ধ। কেন? কারণ ওখানে যদি 2s থাকে তারপরে 3s কক্ষ সেখানে যোগ হচ্ছে, তাহলে নতুন শেল অ্যাড করার ফলে এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের দরুন কি হয়, যদি ডাউন দা গ্রুপের কথা বিচার করো, যদি এরকম নিউক্লিয়াস থাকে তাহলে সেটা কি হয়, ইলেকট্রন এখানে বিভিন্ন কক্ষের মধ্যে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের দরুন তার আকার আরো কি হয়ে যায়, বড় হয়ে যায়। ঠিক আছে, তো আমরা দেখেছি কি যে উপর থেকে নিচে ব্যাসার্ধ কি হয়, বেড়ে যায়। তাহলে যদি তো আমরা S1 ব্লকের সাথে S2 ব্লকের তুলনা করি, তাহলে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে রেডিয়াস কার বেশি? গ্রুপ 1 এর বেশি। কিন্তু আর মানে রেডিয়াস বা ব্যাসার্ধ, ঠিক আছে। এখন তুমি যদি ডাউন দা গ্রুপ শ্রেণী বরাবর গ্রুপ 2 এর শ্রেণী বরাবর বিচার করো, তাহলে কি হবে? বেরিলিয়াম, তার থেকে ম্যাগনেসিয়াম বড়, তার থেকে ক্যালসিয়াম বড়, স্টনসিয়াম বড়, তার থেকে বেরিয়াম বড়। তাহলে ডাউন দা গ্রুপ ব্যাসার্ধ কি হয়? ব্যাসার্ধ কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, এখন দেখছি আমরা আয়নায়ন এনথালপি অলরেডি আমরা বলে ফেলেছি, তাও আমরা আরেকবার বলবো। আয়নায়ন এনথালপি মানে কি বলেছি? যে একটা মৌল ভূমিস্তর অবস্থায় বা গ্যাসীয় অবস্থায় রয়েছে ভূমিস্তরে, তার বাইরের কক্ষ থেকে সব থেকে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে আমি রিলিজ করতে চাই। এখন ইলেকট্রন যদি রিলিজ করতে চাই, তাহলে এর মাথায় ইলেকট্রনের ঘাটতি হবে, তার মানে M প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে এই ইলেকট্রনটা বের করতে আমার যতটা শক্তি দিতে হবে, সেই শক্তিকে আমরা কি বলবো? সেই শক্তিকে বলবো আমরা আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি মানে আমরা কি করছি? তাহলে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করছি, রিলিজ করছি, বের করছি। তার জন্য যে পরিমাণ শক্তি দিতে হচ্ছে, সেই শক্তিকেই আমরা বলছি আয়নায়ন এনথালপি, তাই তো? তো তাহলে অ্যাকচুয়ালি পর্যায় সারণীর যদি গ্রুপ 1 এবং গ্রুপ 2 ব্লকের মধ্যে আমরা দেখি যে গ্রুপ 1 এর বেশি আয়নাইজেশন এনার্জি লাগবে নাকি গ্রুপ 2 এর? এখন দেখো বাম থেকে ডান দিকে কি হচ্ছিল, বাম থেকে ডান দিকে আমাদের আকার কি হচ্ছিল, কমে যাচ্ছিল। কেন কমে যাচ্ছিল? কারণ নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে স্ট্রংলি টেনে রাখছিল। এবার আমাদের কাজ কি? ইলেকট্রন এখানে কি করতে হবে? আয়নায়ন এনথালপির ক্ষেত্রে ইলেকট্রন আমাদের বের করতে হবে। তাহলে নিউক্লিয়াস ইলেকট্রন গুলোকে যদি নিজের দিকে স্ট্রংলি টেনে রাখে, তাহলে তোমার কাজ কি? এখান থেকে ইলেকট্রন বের করা। তাহলে বের করতে হলে বেশি শক্তি দিতে হবে। তাহলে আয়নাইজেশন এনার্জি গ্রুপ 1 এর থেকে গ্রুপ 2 আয়নাইজেশন এনার্জি কি হবে? বেশি হবে। এবারে ডাউন দা গ্রুপ দেখবো। ডাউন দা গ্রুপ আয়নাইজেশন এনার্জি কি হয়? যেহেতু সাইজ বাড়ে মানে কি? নিউক্লিয়াস ওই ইলেকট্রন গুলোকে আর সহজে নিজের দিকে টেনে রাখতে পারছে না। তাহলে ইলেকট্রন বার করা ইজি। তাহলে ডাউন দা গ্রুপ কি হবে? ডাউন দা গ্রুপ আয়নাইজেশন এনার্জি কিন্তু ডিক্রিজ করে যাবে, অপেক্ষাকৃত কম শক্তি দিতে হবে। তাহলে যদি তুমি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টনসিয়াম, বেরিয়াম এদের কথা বিচার করো, তাহলে ডাউন দা গ্রুপ আয়নাইজেশন এনার্জি কি হবে? ডাউন দা গ্রুপ আয়নাইজেশন এনার্জি ক্রমশ ডিক্রিজ করতে থাকবে। আশা করি আমরা এটা বুঝেছি। এরপরে আমরা দেখবো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো। দেখো এখানে আমরা একটা এক্সপ্লানেশন দেখছি। বলছে যে ক্ষারীয় মৃত্তিকা যেসব ধাতুগুলো আছে, ওইসব ধাতুগুলোর দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রথম আয়নায়ন এনথালপির মান অনুরূপ ক্ষার ধাতু অপেক্ষা বেশি। ক্ষারীয় মৃত্তিকা ধাতু কার বলি আমরা? এই যে গ্রুপ 2 ক্ষারীয় মৃত্তিকা ধাতু মানে গ্রুপ 2 ব্লক এলিমেন্টস গুলো, আর ক্ষার ধাতু মানে গ্রুপ 1। তো আমরা এখন গ্রুপ 1 একটা ধাতু নিই আর গ্রুপ 2, তাহলে গ্রুপ 1 এর একটা ধাতু নিয়ে আমরা দেখি। গ্রুপ 1 এর ধাতু বলতে আমরা সোডিয়াম নিচ্ছি। সোডিয়াম মানে 11 যদি তুমি করো 1s2 2s2 2p6 3s1, তাহলে 11 থেকে আমি একটা ইলেকট্রন রিলিজ করছি। তাহলে এর বাইরের কক্ষে কটা ইলেকট্রন ছিল? একটা। এই ইলেকট্রনটা বের হয়ে যাবে। তাহলে ইলেকট্রনটা বের হয়ে গেলে 1s2 2s2 2p6 হয়ে গেল। 2p6 মানে কি? স্টেবল এবং ফুল ফিট কনফিগারেশন। এই একটা বাইরের কক্ষ থেকে গ্রুপ 1 এর ক্ষেত্রে একটা ইলেকট্রন রিলিজ করতে যে পরিমাণ শক্তি লাগে, আমি সেটাকে গ্রুপ 1 এর I1 লিখলাম। এখন এখান থেকে
এটা কি ফুলফিল্ড স্টেবল কার মতো কনফিগারেশন, নিয়নের মতো কনফিগারেশন। তাহলে এখান থেকে যদি আমি আরেকটা ইলেকট্রন বের করি তাহলে 1s2 2s2 এটা হয়ে যাবে কত 2p5, তাই তো। এখন এটা হচ্ছে গ্রুপ 1, এবার আমি একটা গ্রুপ 2 ব্লক এলিমেন্ট দিচ্ছি। দেখাচ্ছি আমি ম্যাগনেসিয়ামের কথা বিচার করছি এর 12, তাহলে 1s2 2s2 2p6 3s2। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন বের করলে আমাদের কেমন হবে, এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, তাহলে 1s2 2s2 2p6 3s এ একটা ইলেকট্রন আছে। এখন আবার একটা ইলেকট্রন যদি বের করি আমি 1s2 2s2 2p6, কারণ 3s এ যে একটা ইলেকট্রন ছিল ইলেকট্রনটা বেরিয়ে গেছে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হবে, ইলেকট্রন বেরিয়ে গেলে এটা স্টেবল এবং ফুলফিল কনফিগারেশনের মতো আচরণ করবে। এখন দেখি কে কে স্টেবল। এটা দেখো বাইরের কক্ষে একটা ইলেকট্রন ছিল, তো এ কি চাইবে যে আমার একটা ইলেকট্রন এখানে ইজিলি বের হয়ে যা, তাহলে এটা i2, এটা i2, এটা i1, এটা i2। তাহলে বলো যে ক্ষার ধাতুগুলো, এটা এটা এগুলো কি ধাতু, ক্ষার ধাতু। গ্রুপ 1 মানে কি ক্ষার ধাতু, আর গ্রুপ 2 মানে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাই তো। তো ক্ষার ধাতুর ক্ষেত্রে যদি আমি বিচার করি, ক্ষার ধাতুর ক্ষেত্রে যদি আমি বিচার করি এখন, যে ক্ষার ধাতুর ক্ষেত্রে ফার্স্ট আই না সেকেন্ড i1 মানে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি মানে কে বড়। দেখো এ চাই তো একটা ইলেকট্রন আমার এখান থেকে বেরিয়ে যাক, বেরিয়ে গেলে এটা কি নিয়ন গ্যাস কনফিগারেশন, নিয়নের মতো কনফিগারেশন, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল, ভেরি মাচ স্টেবল। তাহলে যদি ভেরি মাচ স্টেবল হয়, এখন i2 মানে কি তুমি এখান থেকে ভেরি মাচ স্টেবল কনফিগারেশন থেকে তুমি আর একটা ইলেকট্রন বের করে দিতে চাও, তাহলে বের করে দিতে গেলে সেটা কি হবে, i অনেক বেশি দিতে হবে, কারণ এটা স্টেবল সিস্টেম ছিল। তুমি স্টেবল সিস্টেম থেকে একটা ইলেকট্রন বের করে দিতে চাচ্ছ, তাহলে স্টেবল সিস্টেম থেকে একটা ইলেকট্রন বের করে দিতে চাইলে তোমার আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে i1 আর i2 মধ্যে কি বেশি হবে, i1 এর থেকে i2 বেশি হবে। কার ক্ষেত্রে, ক্ষার ধাতুর ক্ষেত্রে। এখন তুমি যদি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর কথা বলো, যে তাহলে ক্ষার ধাতুর বুঝলাম, এবার আমি ক্ষারীয় মৃত্তিকা বা গ্রুপ 2 বা অ্যালকালাইন আর্থ মেটালের ক্ষেত্রে আমি বলছি। তাহলে এর ক্ষেত্রে দেখো প্রথমে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে ফুলফিল্ড, ফুলফিল্ড যে কটা অরবিটাল আছে ফুললি ফিল্ড আছে। এখান থেকে একটা ইলেকট্রন বের করতে তোমার i1 কে অনেক বেশি শক্তি দিতে হবে, কিন্তু এখান থেকে একটা ইলেকট্রন দেখো বের করতে তোমার এটা কি হয়ে যাবে, এটা স্টেবল কনফিগারেশন পাবে। দেখো মনে রাখবে যেখানে স্টেবল কনফিগারেশন পাচ্ছে মানে সিস্টেম চাইছে যে আমার এখান থেকে বাইরের পক্ষ থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাক, তাহলে দ্যাট ইজ ভেরি মাচ মানে সেই প্রসেসটা অনেক ফিজিবল, অনেক সহজ হবে। তাহলে কম আয়নাইজেশন দিতে হবে, তাহলে i1 গ্রেটার দেন i2। তাহলে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে প্রথম আয়নাইজেশন এনার্জি থেকে দ্বিতীয়টা বেশি, আবার ক্ষারীয় মৃত্তিকা ধাতুর ক্ষেত্রে প্রথম আয়নাইজেশন এনার্জি বেশি দেন দ্যাট অফ সেকেন্ড, তাই তো। তাহলে আমরা আশা করি এটা বুঝেছি। দেখো বলেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলোর প্রথম ফার্স্ট আইর মান ক্ষার ধাতু অপেক্ষা বেশি, তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতুর একদমই তাই, কিন্তু দ্বিতীয় আয়ন এনথালপির মান ক্ষার ধাতুর অপেক্ষা কম, ঠিক আছে। এই দ্বিতীয় আয়ন এনথালপির যেটা মান সেটা ক্ষার ধাতুর কম, ঠিক আছে। তাহলে আশা করি এর এক্সপ্লেনেশনটা আমরা বুঝলাম, ঠিক আছে। তো আমরা এবার নেক্সট দেখি, আমরা এবার দেখবো যে হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি বলতে আমরা কি বুঝি। দেখো হাইড্রেশন এনথালপি আমরা ওই দুটো কাজই করছি। আমরা হচ্ছে একটা ক্ষেত্রে আমরা হাইড্রেশন এনথালপি গ্রুপ 1 এবং গ্রুপ 2 ব্লকের মধ্যে আলোচনা করব, এবং একটা হচ্ছে তোমার হাইড্রেশন এনথালপি আমরা ডাউন দ্য গ্রুপ যেটা হবে সেটা আমরা আলোচনা করবো। তো হাইড্রেশন এনথালপি যদি আমরা গ্রুপ 1 এবং গ্রুপ 2 মধ্যে আলোচনা করি তাহলে সেটা কেমন হবে। দেখো গ্রুপ 1 আর গ্রুপ 2 হাইড্রেশন এনথালপি কি অ্যাকচুয়ালি কি হয়, হাইড্রেশন এনথালপি মানে অ্যাকচুয়ালি জল অ্যাডিশন হয়, তাই তো। তো জল কোথায় অ্যাডিশন হবে সহজে, এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো সাইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপিকে আমি এইচ দিয়ে প্রকাশ করছি। তাহলে সাইজ যত কম হবে, তাই তো, ইনভার্স সম্পর্ক মানে সাইজ যত কম হবে, সাইজ যত কম হবে হাইড্রেশন এনথালপি তত বেশি হবে। এখন গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে যদি সাইজ তুমি দেখো, সাইজ অফ বাম থেকে ডান দিকে যাচ্ছি গ্রুপ 1 থেকে গ্রুপ 2 তে, তাহলে সাইজ অফ গ্রুপ 2 সাইজ কম, তাই তো। তাহলে গ্রুপ 1 এর সাইজ বেশি দেন গ্রুপ 2,
তাহলে গ্রুপ 1 এর সাইজ যদি বেশি হয় এবং গ্রুপ 2 সাইজ যদি কম হয় তাহলে হাইড্রেশন এনথালপি কি হবে? তাহলে হাইড্রেশন এনথালপি গ্রুপ 2 এলিমেন্টস দের বেশি হবে দেন দ্যাট অফ কি গ্রুপ গ্রুপ 1, তাই তো? তাহলে গ্রুপ 1 এর গ্রুপ 2 গ্রুপ 2 এর হাইড্রেশন এনথালপি বেশি হবে কারণ গ্রুপ 2 এর সাইজ হচ্ছে তোমার কম হয়েছে, যেহেতু ইনভার্স সম্পর্ক। তো আমরা এটা বুঝলাম। এবার ডাউন দা গ্রুপ কি হবে? এবার ডাউন দা গ্রুপ যদি আমরা দেখি, দেখো নিচের দিকে আসি, গ্রুপ বরাবর আমরা শ্রেণী বরাবর নিচে আসি, তাহলে নিচে আসলে কি হবে? সাইজ ক্রমশ ইনক্রিজ বাড়তে থাকবে, তাই তো? তাহলে সাইজ যদি বাড়তে থাকে তার মানে কি হবে? সাইজ বাড়ছে, তাহলে হাইড্রেশন এনার্জি কমে যাবে, তাহলে ডাউন দা গ্রুপ হাইড্রেশন এনার্জি কিন্তু কমে যাবে, ঠিক আছে? তার মানে একটা গ্রুপে যদি উপর থেকে নিচে আসো তার হাইড্রেশন এনথালপির মান কিন্তু কমে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝলাম। নেক্সট ধর্ম আমরা দেখবো, সেটা হচ্ছে জারণ অবস্থা। গ্রুপ 2 এলিমেন্টস এর জারণ অবস্থা কেমন হবে আমরা বারবারই দেখেছি। গ্রুপ 2 এলিমেন্টস গুলো জেনারেল যে ইলেকট্রনিক কনফিগারেশন সেটা কেমন? সেটা হচ্ছে ইনার্ট গ্যাস কনফিগারেশন, আর বাইরে এনএস অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকছে, সে 2s হতে পারে, 3s2 হতে পারে, 4s2, 5s2 হতে পারে, ঠিক আছে? তাহলে ইনার্ট গ্যাস কনফিগারেশনে কখন পাবে? যদি এর বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন বের করে দেয় তাও তো হবে না, তাহলে দুটো ইলেকট্রন বের করতে হবে, তাহলে এরা ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাবে, ইনার্ট গ্যাসের মতো কনফিগারেশন পাবে, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল। সুতরাং এ সবসময় জারণ স্তর কত দেখাবে? +2 স্টেটে কিন্তু অ্যালকালাইন আর্থ মেটাল গুলো সমস্ত গুলো +2 তে কিন্তু স্টেবল হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো যে তড়িৎ ধনাত্মক বা ধাতব চরিত্র। তো তড়িৎ ধনাত্মক বা ধাতব চরিত্র মানে কি? তড়িৎ ধনাত্মক মানে বাইরের কক্ষ থেকে একটা ইলেকট্রন ছাড়বে, তার জন্যই ধনাত্মক হবে, পজিটিভ ঘাটতি হবে ইলেকট্রন। তাহলে এবারে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে তার ধাতব ক্যারেক্টার বা মেটালিক ক্যারেক্টার তত ভালো হবে। এখন তুমি যদি গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে বিচার করো যে কে সহজে ইলেকট্রন ছাড়তে চায়, আমরা জানি গ্রুপ 1 এর যদি তুমি জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন দেখো সেটা হচ্ছে ইনার্ট এনএস অরবিটালে একটা ইলেকট্রন থাকে, তাহলে গ্রুপ 1 সবসময় চায় এই যে বাইরের কক্ষে একটা ইলেকট্রন বেরিয়ে যাক সব সময়, তাহলেই ও হচ্ছে ইনার্ট রূপে আলোচনা মানে আচরণ করবে, তাই তো? কিন্তু গ্রুপ 2 এর ক্ষেত্রে কি হয়? ইনার্ট বাইরের কক্ষে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে দুটোর থেকে একটা একটা করে দুবার বেরোতে হবে। তাহলে ধাতব ক্যারেক্টার যদি তুমি দেখো গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর মধ্যে ধাতব চরিত্র কিন্তু গ্রুপ 1 এর বেশি, কারণ যেহেতু বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকে সেটা সহজে রিলিজ করে ও হচ্ছে তড়িৎ ধনাত্মক বা হচ্ছে কি দেখায়? M+ রূপে আচরণ করতে পারে। এবং গ্রুপ 2 এর ক্ষেত্রে সে M2+। অ্যাকচুয়ালি দুজনেই কিন্তু তড়িৎ ধনাত্মক ধর্ম দেখায়, কিন্তু যদি দুজনের মধ্যে বিচার করি তাহলে গ্রুপ 1টা একটু বেশি দেখায়। এবার আমরা দেখবো, দেখো কালার অফ ফ্লেম, ঠিক আছে? শিখার বর্ণ। শিখার বর্ণ মানে কি? দেখো মানে শিখায় যদি এইসব গ্রুপ 2 এলিমেন্ট গুলোর মধ্যে, দেখো গ্রুপ 1 এ আমরা যখন গ্রুপ 1 এলিমেন্টের পিরিয়ডিক প্রপার্টি গুলো পড়ছিলাম আমরা দেখছিলাম ওখানে প্রায় প্রত্যেকটা মৌলই কিন্তু শিখায় বর্ণ দেখাচ্ছিল। এখানে দেখো প্রথম দুটো মৌল বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এরা কিন্তু শিখায় বর্ণ উৎপন্ন করে না। কেন করে না তার এক্সপ্লেনেশন আমরা জানবো, তার আগে দেখি যে বাকিগুলো কেন বর্ণ দেখাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে দেখো ক্যালসিয়ামের কালার হচ্ছে ইটের মতো লাল, স্ট্রনশিয়াম আর রেডিয়ামের কালার হচ্ছে গাঢ় লাল, এবং বেরিয়াম হচ্ছে কচি আপেলের মতো সবুজ। তো কেন এই ভ্যারিয়াস কালার গুলো দেখাচ্ছে এরা? কারণ দেখো শিখায় তুমি উত্তপ্ত করছো, মানে তুমি নিচের থেকে কি দিচ্ছ? তাপ দিচ্ছ। তাপের ফলে কি হচ্ছে? এদের যে বাইরের কক্ষে ওই ইলেকট্রন গুলো আছে, ওই ইলেকট্রন গুলো কি হচ্ছে? নিম্নতর শক্তি স্তর থেকে কি দুটো ইলেকট্রন ছিল, তারা ওই তাপ দেওয়ার ফলে এনার্জি শোষণ করে সোজা চলে যাচ্ছে, উত্তেজিত হয়ে ওপরের স্তরে চলে যাচ্ছে। আশা করি এই পর্যন্ত তোমাদের বুঝতে পেরেছো। তাহলে কি হচ্ছে? আমরা তাপ দিচ্ছি, এই এনার্জি শোষণ করে বাইরের কক্ষে ইলেকট্রন দুটো উপরের কক্ষে চলে যাচ্ছে, এবং ওই ইলেকট্রন দুটো যখন আবার ওপরের কক্ষ থেকে মানে ওই উচ্চতর শক্তি স্তর থেকে আবার দেখো যখন নিম্নতর শক্তি স্তরে ওরা ফিরবে, উপরের শক্তি স্তরের থেকে যখন ওরা নিম্নতর শক্তি স্তরে আবার ফিরবে, তখন কি হবে? তখন ওরা ওই যে পরিমাণ শক্তি ওরা শোষণ করে ওপরে গিয়েছিল সেই পরিমাণ শক্তি ওরা দৃশ্যমান অঞ্চলে বিভিন্ন কম্পাঙ্ক বিশিষ্ট আলোক তরঙ্গ রূপে বিকিরিত হবে, এবং যেহেতু ওই দৃশ্যমান অঞ্চলে বিভিন্ন আলোক তরঙ্গ রূপে ওরা বিকিরিত হবে, ওই আলোক তরঙ্গ গুলোর জন্য ওরা কিন্তু কি তৈরি করবে? কালার তৈরি করবে, ঠিক আছে?
কিন্তু এখানে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম এই দুটো যে মৌল, এরা কিন্তু কালার প্রদর্শন করলো না। তো কি এরা কেন কালার প্রদর্শন করলো না? কারণ দেখো, বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম এরা একদম গ্রুপ 2 এর একদম উপরের দিকে অবস্থান করছে, মানে এদের আকার অতিরিক্ত ক্ষুদ্র, আকার ক্ষুদ্র, অতিরিক্ত ছোট আকার, এবং আকার ছোট হলে তার আয়নাইজেশন এনার্জি বা আয়নন এনথালপি কি হবে? বাইরের কক্ষ থেকে ইলেকট্রন, এই যে এখানে কি করতে হচ্ছে, অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রন বের করতে হচ্ছে, ওই ইলেকট্রনটাই তো ওই যে ইলেকট্রন ট্রান্সফার করছে, নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে যাচ্ছে। এখন এদের আকার যদি ক্ষুদ্র হয়, তার মানে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে শক্তভাবে নিজের দিকে টেনে রেখেছে। তা যদি শক্তভাবে নিজের দিকে টেনে রাখে, তাহলে তোমার ইলেকট্রন বের করা কি ইজি হবে? ওখান থেকে ইলেকট্রন বার করা ইজি হবে না, ইজি হবে না, ইজি হবে না। ইলেকট্রন বার করা ইজি হবে না মানে কি, এর আয়নাইজেশন এনার্জি অনেক বেশি। ঠিক আছে, ওই জন্য এরা কি করে না, না এরা শিখায় কিন্তু কালার প্রদর্শন করে না। ঠিক আছে, এখন আমরা দেখবো এই সব গ্রুপ 2 যেসব মৌলগুলো আমরা পড়েছি তার চৌম্বকীয় ধর্মগুলো কেমন হবে। চুম্বকীয় ধর্ম মানে কি? চুম্বকীয় ধর্ম মানে হচ্ছে, জানো তোমরা যে প্যারাম্যাগনেটিক হতে পারে আর ডায়াম্যাগনেটিক হতে পারে। প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে যেখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে, অযুগ্ম ইলেকট্রন থাকবে। আর ডায়াম্যাগনেটিক মানে কি? ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে যেখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে না। আচ্ছা, তো প্যারাম্যাগনেটিক হচ্ছে কি, যেখানে আনপেয়ার ইলেকট্রন থাকবে, তাই তো? তো দেখো, যদি আমরা ধরো আমরা বেরিলিয়ামের কেসটা দেখছি, বেরিলিয়ামে যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি 1s2 2s2, তাহলে 1s অরবিটাল এবং 2s অরবিটাল পুরো ফিল্ড। তাহলে এখানে কি কোনো একটাতেও আনপেয়ার্ড ইলেকট্রন আছে? নেই। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন নেই মানে এরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। দেখো, এদের ইলেকট্রনিক কনফিগারেশন যদি করো, প্রত্যেকটা যে মৌল প্রত্যেকটাই কিন্তু ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন প্রদর্শন করছে। আমরা যখন ভিডিওটা স্টার্ট করছিলাম তখনই আমরা গ্রুপ 2 ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে জেনেছি। ওখানে আমরা দেখেছি যে প্রত্যেকটা ইলেকট্রনিক কনফিগারেশন ফুলফিল। তাহলে এখানে কোনো নো অযুগ্ম ইলেকট্রন, ঠিক আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই এখানে, তাই তো? ওই জন্য এরা সবাই কিন্তু ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আচ্ছা, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? না হলে এই যে পড়ানো হচ্ছে এর কিন্তু মোটিভেশনটা কিন্তু থাকছে না, ঠিক আছে? তো নেক্সট আমরা কি দেখবো, দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো সমূহের রাসায়নিক ধর্মগুলো কি কি। তো রাসায়নিক ধর্মগুলোর মধ্যে দেখো, প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিজারক প্রকৃতি। বিজারক প্রকৃতি মানে কি? বিজারক প্রকৃতি মানে হচ্ছে জারিত হওয়ার প্রবণতা। আমরা আগেও দেখেছি জারিত হওয়ার প্রবণতা। দেখো, এই S2 ব্লক যদি আমাদের কমপ্লিট হয়ে যায়, তাহলে আমাদের আজকে সেমিস্টার 1 ক্লাস 11 এর কিন্তু কমপ্লিট হয়ে যাবে থিওরি সিলেবাস। এরপরে আমরা কোয়েশ্চেন নিয়ে আসবো এবং প্রত্যেক চ্যাপ্টার প্রশ্ন সম্পর্কে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। হ্যাঁ, এবার তোমাদের ভিডিওগুলো যদি পেতে হয় তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, তাহলে বিজারক প্রকৃতি মানে কি হলো? জারিত হওয়ার প্রবণতা। তাহলে জারিত হওয়ার প্রবণতা কেমন, যদি আমি আবার সেই গ্রুপ 1 এবং গ্রুপ 2 মধ্যে আমরা যদি বিচার করে দেখি যে জারিত হতে কে সহজে চায়। দেখো, গ্রুপ 1 এম থেকে সহজেই এম প্লাস হতে চায়। তাহলে এম থেকে যদি সহজে এম প্লাস হতে চায়, তাহলে খুব ভালো বিজারক হচ্ছে গ্রুপ 1। তাহলে বিজারিত হওয়ার প্রবণতা বেশি দেখাবে কিন্তু গ্রুপ 1 মৌলগুলো, কারণ এই এম থেকে এম প্লাস তৈরি করতে কিন্তু ইজিলি এম থেকে এম প্লাস হয়ে যাচ্ছে, তার মানে ইজিলি জারিত হয়ে যাচ্ছে। কিন্তু গ্রুপ 2 ক্ষেত্রে দুটো ইলেকট্রন বের করতে হবে, তারপর এটা জারিত হবে। তাহলে আমরা যদি জারিত হওয়ার প্রবণতা বিচার করি, তাহলে গ্রুপ 1 অবশ্যই জিতে যাচ্ছে। এবং উপর থেকে নিচে আসলে কি হবে? ডাউন দ্য গ্রুপ। ডাউন দ্য গ্রুপ যদি তুমি আসো, তাহলে দেখো সাইজ ক্রমশ কি হচ্ছে? সাইজ ক্রমশ বাড়ছে, ফলে ইলেকট্রন বের করা কি হচ্ছে? ইলেকট্রন বের করা সহজ হচ্ছে। সাইজ বেশি হচ্ছে মানে আশা করি বুঝতেই পারছো যে ইলেকট্রন বের করতে ইজি হবে। কারণ হচ্ছে আয়নাইজেশন এনার্জি কমে যাচ্ছে। কারণ কেন কমে যাচ্ছে আয়নাইজেশন এনার্জি? কারণ হচ্ছে তোমার বাইরের কক্ষের নিউক্লিয়াস বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে অত শক্তিশালী ভাবে নিজের দিকে টানতে পারছে না। তাহলে শক্তিশালী ভাবে যদি টানতে না পারে, তুমি সেখান থেকে ইলেকট্রন বের করবে, তাহলে তোমার ব্যাপারটা ইজি হয়ে যাচ্ছে। তাহলে এম প্লাস গঠন করছে। তাহলে বিজারক প্রকৃতি ডাউন দা গ্রুপ কিন্তু বিজারক প্রকৃতি হচ্ছে কি হয়? ক্রমশ, মানে জারিত হওয়ার প্রবণতা যেহেতু ক্রমশ বাড়ে, সুতরাং ডাউন দা গ্রুপ বিজারক প্রকৃতি ডাউন দা গ্রুপ ক্রমশ বৃদ্ধি পায়। তাহলে বিজারক প্রকৃতি যদি দেখো, সাইজ প্রপোর্শনাল টু বিজারক প্রকৃতি, ঠিক আছে?
আচ্ছা, এরপরে আমরা দেখবো যে গ্রুপ টু যেসব ব্লক এলিমেন্ট গুলো, এগুলো অক্সিজেনের সঙ্গে কেমন ভাবে বিক্রিয়া করে। তো দেখো, অক্সিজেনের সঙ্গে যদি এদের বিক্রিয়া দেখি, যেসব উপর থেকে নিচে কি হয়, সাইজ ক্রমশ বাড়ে। তাহলে সাইজ বাড়ে মানে যে বৃহদাকার নিচে যাচ্ছি আমরা, বৃহদাকার ক্যাটায়ন পাবো। বৃহদাকার ক্যাটায়ন অ্যানায়নের সঙ্গে বিক্রিয়া করে, ঠিক আছে। তা রিয়াকশন কেমন ভাবে হবে দেখো, এম মানে এনি টাইপ অফ গ্রুপ টু মেটাল, 2m প্লাস O2, এটা তৈরি করে 2MO, মানে মনোক্সাইড তৈরি করছে, একটা অক্সিজেন যুক্ত হচ্ছে। এগুলো, এই এম বলতে আমি হালকা মৌলগুলোর কথা বলছি, কিন্তু এম শুধুমাত্র এখানে দেখো দুটো এম পরমাণু লেগেছে, দুটো এম পরমাণু মিলে এই এম মানে কারা, এই এম মানে হচ্ছে প্রথম দিকের এলিমেন্ট গুলো, বেরিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম। এরা দেখো দুটো এম একটা ওটুর সঙ্গে রিয়াকশন করে এমও তৈরি করেছে, যেমন বি প্লাস O2, দুই অণু বি প্লাস O2 ইকুয়াল টু কি হবে, 2BeO, রাইট। কিন্তু এম প্লাস একটা অক্সিজেনের সঙ্গে একটা এম মিলে তৈরি হবে তোমার MO2। এটা হচ্ছে কি, মনোক্সাইড ছিল, এক মনো মানে একটা অক্সাইড, আর এটা কি MO2 মানে হচ্ছে পারঅক্সাইড। এই MO2 জাতীয় যে অক্সাইড গুলো কারা তৈরি করবে, যখন M ইকুয়াল টু তোমার SR, হ্যাঁ ঠিক আছে, বেরিয়াম, স্ট্রনশিয়াম, ঠিক আছে, এরা সাইজে বড়, ওই জন্য এরা একটা মেটাল একটা অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কি তৈরি করছে, MO2 মানে পারঅক্সাইড তৈরি করছে, পারঅক্সাইড। আগে তৈরি করছিল কি মনোক্সাইড, এরা তৈরি করছে পারঅক্সাইড, ঠিক আছে। এবারে আমরা দেখবো যে ডাইহাইড্রোজেনের সঙ্গে এরা কেমন ভাবে বিক্রিয়া করে। গ্রুপ টু ডাইহাইড্রোজেনের সঙ্গে কেমন ভাবে বিক্রিয়া করে, দেখো এম ডাইহাইড্রোজেন বলতে H2, দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে MH2 এর সঙ্গে রিয়াকশন করে কি তৈরি করবে, MH2 টাইপের মৌল তৈরি করবে। এখানে এম মানে যে কোনো মৌল হতে পারে, গ্রুপ টু এর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, যে কোনো মৌল কিন্তু হতে পারে, ঠিক আছে। দেখো, এরপর আমরা যেগুলো দেখবো যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু সমূহের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখব। তো দেখো, এগুলো যদি করি তাহলে আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে আরো ভিডিও আনতে কিন্তু আমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।